সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যে যখন ক্ষমতা আসে যে দল, সেই দলের যারা কর্ণধার হন তাদের ছেলে মেয়ে কোথা থেকে জানি যোগ্য হয়ে যায়, কোথা থেকে জানি বিশাল যোগ্যতা অর্জন করে, হুইচ ইজ ভেরি পেইনফুল। জামাতে ইসলামের নেতাদের পক্ষের আইনজীবী যারা অভিযুক্ত ছিলেন, সেই তাজুল ইসলাম কিভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়, চিফ প্রসিকিউটর হন? স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমান সাহেবের ছবি ফটো কাট করে কে বা কাহারা বিলি করতে চায়, কেউ স্ট্যাটাস দিলে তারা গ্রেপ্তার করে। তাহলে আমার কাছে মনে হয় এই সমস্ত জিনিস না করে একটা আইন করে ফেলেন শেখ হাসিনার মতো, যে সরকারের কোনো বিষয়ে সমালোচনা করা যাবে না, প্রধানমন্ত্রীর সমালোচনা করা যাবে না। জনাব মঞ্জুর আলম পান্না, আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি শিক্ষার্থী জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। সেখানে সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, 3 পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন সহ প্রায় 24 জন, সেখানে বেরোবির ভিসি আছেন, 2 জন শিক্ষক আছেন, একজন প্রক্টর আছেন, এরকম মিলে প্রায় 24 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কিন্তু রায়ের পরে দেখা গেছে আবার অসন্তোষ প্রকাশ করেছে যে সাইদের পরিবার। এই রায়টাকে কীভাবে দেখছেন? শুনুন, ট্রাইব্যুনালের যে রায় হচ্ছে বা মামলা পরিচালনা হচ্ছে, এগুলো নিয়ে আসলে মন্তব্য করা না করা সমান কথা। প্রথম কথা হচ্ছে, এই কথা বলার কারণে অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি এখন সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ছিলেন, মুক্তিযোদ্ধা, তিনি একটি প্রশ্ন তুলেছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি মামলা করতে হয় তার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করুক, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করুক। এই ট্রাইব্যুনালে কেন? এটি তো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, নামটাই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানে তার সেই সংজ্ঞাটাই দিই, যে সংজ্ঞার সাথে আমি একমত, যে 71-এ 2 রাষ্ট্রের মধ্যে সংগঠিত যে যুদ্ধ, সেখানে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেই অপরাধের বিচারের জন্যই তো এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। 2024-এর 5 আগস্টকে কেন্দ্র করে, বা 5 আগস্ট যে ঘটনা, তার আগে যেই বিষয়গুলো ঘটেছে, সেখানে যদি মানবতা বিরোধী অপরাধ ঘটে থাকে, সেটা তো আন্তর্জাতিক পর্যায়ের না। সেটা কেন আন্তর্জাতিক মান রক্ষা করবার জন্য করেছে কিনা না, এটা অন্য হিসাব। আন্তর্জাতিক মান তো আমরা ফুটবল খেলার ক্ষেত্রেও বলি, আন্তর্জাতিক মান তো আমরা ক্রিকেট খেলার ক্ষেত্রে বলি। আন্তর্জাতিক বলতে এই আন্তর্জাতিক বলা হয়নি, এটা আন্তর্জাতিক অপরাধ বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ডের ক্ষেত্রে না। আন্তর্জাতিক, তখন এই কোর্টে তো আপনার আন্তর্জাতিক অন্য অন্য মামলা আসছে না, স্পেনের মামলা আসছে না, ভারতের মামলা আসছে না, এটি আমাদের দেশের মামলাগুলো হচ্ছে। আমি তর্কের খাতিরে বলছি, দেখুন, হত্যা কারা করেছে তার আত্মস্বীকৃত খুনিরা কিন্তু রয়েছে। আত্মস্বীকৃত খুনিরা এই বাংলাদেশে রয়েছে বিদায় তাদের দায় মুক্তি দেওয়ার কথা উঠেছে, এবং সেই আইনে পাশ হয়েছে যে দায় মুক্তি অধ্যাদেশ, তাই তো? তার মানে আত্মস্বীকৃত খুনিরা এখানে রয়েছে। সেখানে কারাই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, সেগুলো কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ, কোনো কোনো ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কারা আসামি। বলছে তো এসআই সন্তোষকে হত্যা করেছি, বলছে তো যে থানা জ্বালিয়ে দিয়েছি, বলছে তো আমরা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছি, বলছে না? সো এগুলো আর নতুন করে কিছু বলার নেই। যদি তারপর আমি বলবো যে না, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যে একেবারেই জড়িত নেই তা কিন্তু নয়। আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের নামতে দেখেছি, অস্ত্র হাতেও দেখেছি। তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা সেটি বিচার্য বিষয়। এখন আমি পুলিশ সদস্যরা, মানে পুলিশ সদস্যরা যে গুলি করেছে, পুলিশ সদস্যরা, এই ছবি তো আমরা দেখেছি, এই ছবি আমরা দেখেছি, এই ছবি গুলি করেছে। এখন তার ব্যাখ্যা আবার তারা দিচ্ছে, সেই আওয়ামী লীগ, যে আত্মরক্ষার্থে কিংবা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি করতেই পারে। পুলিশ হাতে গুলি তো মানে অস্ত্র দেওয়া হয় তো মানে ললিপপ খাওয়ার জন্য না, তাই না? সেগুলো তো কাজ করার জন্যই দেওয়া হয়। আচ্ছা, এটা তাদের যুক্তি। এখন বিষয় হচ্ছে কি, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচারগুলো হচ্ছে, আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনা মানে বিচার রায় আমরা পেলাম। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, তার 2-1টি রায় পেয়েছি। আমি একটা উদাহরণ দিই। এর আগে অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা বলছিলাম, এই ট্রাইব্যুনাল নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। দেখুন, এই ট্রাইব্যুনালে, তাহলে এই ট্রাইব্যুনাল কেন গঠিত হয়েছিল? যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, মানবতা বিরোধী অপরাধীদের জন্য। এবং সেই পুরনো হিসাবটি আবার দিই, অ্যাডভোকেট তাজুল ইসলাম ছিলেন ওই সময় জামাতে ইসলামের নেতাদের পক্ষের আইনজীবী যারা অভিযুক্ত ছিলেন। সেই তাজুল ইসলাম কিভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়, চিফ প্রসিকিউটর হন? টবি ক্যাডম্যান ওই সময় তাজুল ইসলামের মূল পরামর্শক হয়ে চেয়েছিলেন। সেই টবি ক্যাডম্যান আবার সেই তাজুল ইসলামের মূল পরামর্শক হয়ে এলেন
যখন তিনি রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হলেন, এগুলো একটা প্রতিশোধের জায়গা থেকে হচ্ছে বলে আমি মনে করি। যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা অমুক অমুককে ফাঁসিতে লটকাইছে, তাহলে এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা বিচার করতে হবে, একটা ডিজাইন ছিল হয়তো। এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব ওই মন্তব্যের কারণে, যিনি বলেছেন যে এখানে এই মানে শেখ হাসিনার বিচার হয় কিভাবে, তাকে কিন্তু করজোরে মাপ চাইতে হয়েছিল বা নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছিল। আরেকটা উদাহরণ দিই, সামবডি নাম পাটোয়ারি বাবু গত একদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে শেখ হাসিনার একটি মামলাকে ঘিরে 12,000 কোটি টাকার লেনদেন তিনি দাবি করেছেন। এই স্ট্যাটাস যখন আদালতের সামনে আনা হলো এবং আদালত অবমাননার অভিযোগ করা হলো, তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল 1 থেকে। এবং ওই স্ট্যাটাসে যিনি লাইক শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাদেরকেও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ভালো কথা, অবশ্যই এটা আদালত অবমাননার মধ্যে পড়ে যদি কোনো তথ্য প্রমাণ হাজির করা না যেতে পারে। ভালো কাজ করেছে আদালত। কিন্তু খোদ প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য BM সুলতান, আমি পুরো নাম সহ বলছি, তিনি যখন ওপেন ফেসবুকে লিখলেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যখন তার পদে ছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যিনি রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক IGP, তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজসাক্ষী করা হয়েছে তার দণ্ড কমানোর জন্য, এবং মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। আশুলিয়ায় আরেকজন কি নাম আমি ভুলে গেছি, সে ছিল আসামি, তাকেও রাজসাক্ষী বানানো হয়েছে, সেও মোটা অঙ্কের টাকা দিয়েছে। এই অভিযোগগুলো উঠেছে। আর একটা অভিযোগ কেন, আমরা তো ডাইরেক্ট অডিও রেকর্ড শুনলাম, সাইমুম রেজা তালুকদার আর একজন প্রসিকিউটর, তার কথোপকথন চট্টগ্রাম 6 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী তার জামিনের জন্য তার পরিবারের সদস্যের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করছে, ঘুষ চেয়েছে। আবার আর একটা রেকর্ড, ওটা আমি ডিসক্লোজ করেছিলাম, ওই ফজলে করিম চৌধুরীকে আটকানোর জন্য, মামলায় আসামি করার জন্য চট্টগ্রামে একটি ক্লাব, একটি সংগঠন 50 লাখ টাকা দিয়েছিল। অর্থাৎ তাকে মামলায় আসামি করার জন্য 50 লাখ টাকা দিয়েছিল। আবার কাকে দিয়েছিল? কোনো এক প্রসিকিউটরকে, আমার কাছে অডিও রেকর্ড আছে, সেটি যাচাই বাছাই করা যেতে পারে। আর তার জামিনের জন্য আবার 1 কোটি টাকা প্রসিকিউশন টিমের কোনো সদস্য দাবি করছে। এই যখন খেলা চলছে, এই যখন অভিযোগ, কই তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়া হলো না, কি হয়েছে সেসব ইসের? এবং ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক, তিনি তো এটা নিয়ে তো আর্টিকেলে লিখেছিলেন প্রথম আলোতে, যে এই অডিও আমি যেটা ডিসক্লোজ করছি ওঠে না, যেটি 1 কোটি টাকা দাবি করা হয়েছে, সেটি তো প্রথম আলো এবং নেত্র নিউজের কাছে ছিল। সেগুলো নিয়ে কোনো কথা হয়নি কেন? কেন ট্রাইব্যুনাল শুধুমাত্র ওই পাটোয়ারি বাবু নামে জনৈক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ দিল? তাহলে তার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, অথবা তিনি আমাদের মতন একজন জনতার অংশ এই জন্য। আর ওদের কাছে তথ্য প্রমাণ আছে, সাইমুম রেজা তালুকদারকে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছেই, কিংবা BM সুলতান, তার কাছে তথ্য প্রমাণ আছে, অথবা তিনি শক্তিশালী বা সরকার দলীয় ব্যক্তি, এই জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই ট্রাইব্যুনাল নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। জি, ধন্যবাদ। আমি একটু যেতে চাই অভয়না রাজাকে। যদি এইভাবে বলি, মঞ্জু আলম পান্না বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন জুলাই অভ্যুত্থানের বিচারগুলো ওখানে হচ্ছে, বিষয়ে কোনো আপনার তথ্য এটা আছে আমি কি, বা করা যায় কিনা? পান্নাকে একটু আমি সংশোধন করি। এটা এই আইনটা, এই ট্রায়ালটা শুরু করার আগে এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সেই অ্যামেন্ডমেন্টের ভিতরে যে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে তাতে এটা ঢুকানো যায়, এটা করা হয়েছে। আমি একটু বলি রাজীব ভাই, সবই তো ক্ষমতাশালীরা যখন যা করে, যেমন সন্ত্রাস বিরোধী আইনে যেটি ইয়ে করা হলো, অ্যামেন্ডমেন্ট করা হলো, আমি সেই বিতর্কে যাচ্ছি। আমি বলছি যে সেটাকে আইনের আওতায় নিয়ে নিছে, যে এই ধরনের অপরাধটাকে ওইটার ভিতরে নিয়ে নিছে। তারপর এখন নেওয়াটা ঠিক হইলো কি না সেটা আরেক ব্যাখ্যা। আমি বলছি যে তারা ওইটুকু শুদ্ধ করে নিছে। আজকে যে দণ্ডটা হইল, দণ্ডটার পরে পরিপ্রেক্ষিতে যে SIR হইল, দেখলাম সেখানে বলা হচ্ছে যে উনি করেন নাই, এবং উনি বলছেন আমি হুকুম পালন করেছি। 3 নম্বর পান্না একটা কথা বলছে, যে কথাগুলো আসছে, ঘুষ কেলেঙ্কারি, কোটি কোটি টাকার তারপরে তার একজন সহকর্মী ছিল তাজুলের, সে দেখছে বস্তা ভরে যায়, এই ধরনের কথা আছে। আর আমি ব্যক্তিগতভাবে আমি তাকে চ্যালেঞ্জ করছি না, কারণ আমার কাছে ওই সূত্রটা, তার কাছে বক্তব্য মোতাবেক নাই, কিন্তু এগুলো আমি শুনছি, সবই ঠিক আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা এমন একজন আসামি, এ তো সাধারণ আসামি না।
যেমন ধরেন শেখ পরিবার স্বাধীনতার যুদ্ধের নায়ক, তার পিতা, সেই হিসাবে একটা হেভি ওয়েট। হেভি মানে কি, বাংলাদেশে হাইয়েস্ট লেভেলের ওয়েট একজন ব্যক্তি, এবং আসামি হইল সর্বোচ্চ ওজনের আসামি। তার মামলার ট্রায়াল যেখানে হয়, আর সেখানে তাজুল ইসলামের মতো একজন মানুষ, আইনজীবী, প্লাস ওই ট্রাইব্যুনালে 14 জন সেনা অফিসারকে হাজির করাইছে, যেটা বারবার বলা হয়েছিল সামরিক আইনে তাদের বিচার হবে, কিন্তু আলটিমেটলি তাদেরকে আনতে হয়েছে এখানে হাজির। এটা কিন্তু একটা হেভি ওয়েট কেস। সুতরাং আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই ঘটনা কত সূক্ষ্মভাবে ঘটাইছে আমি জানি না, কিন্তু তারা ফুল টাইম যে সার্ভিলেন্সে ছিল এতে কোনো সন্দেহ নাই। তাদের আত্মীয় গোষ্ঠীজ্ঞাতি ফোন টোন সবই আন্ডার সার্ভিলেন্স ছিল বলে আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে ওই ট্রাইব্যুনালের আশেপাশে তাজুলের অফিসে, এক্সওয়াইজেডের অফিসে বস্তা ভরে টাকা যাবে, সিসিটিভিতে আসবে বা কোনো ফুটেজে আসবে, এটা আমি কি চ্যালেঞ্জ করছি না, কিন্তু আমার কাছে মনে হয় বিষয়টা খুব কঠিন। তাহলে কোন লেভেলে কিভাবে হয়েছে আমি কিন্তু তাকে চ্যালেঞ্জ করছি না। না, আপনি আমার একটা প্রশ্ন উত্তর দিন। এই পাটোয়ারি বাবু নামে যে জনৈক ব্যক্তি, তার বিরুদ্ধে গ্রেপ্তারি নির্দেশ দেওয়া হলো, সেটা- তাহলে একই অভিযোগ হ্যাঁ, বিএম সুলতান সেটা আরেক তুলেছিলেন, তাহলে সেটা তার ঠিক বিরুদ্ধে আছে। কেন সেটাই, কোনো যেমন গ্রেপ্তারি নির্দেশ সেটা দেওয়া যদি- হলো না? সুতরাং সেই হিসাবে মনে হয় এটা খুব কঠিন। তারপরে আমি জোর গলায় চ্যালেঞ্জ করতে পারি, কারণ আমি তো এটার ভিতরে ছিলাম না। সুতরাং এটা আমার কাছে গ্রহণযোগ্যতা একটু কম। কিন্তু যেমন এই কথাটা বলছে, যেমন ফেসবুকে স্ট্যাটাস কয়েকদিন আগে দেখলাম যে স্বরাষ্ট্র সচিবের ছবি, আরে স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমান সাহেবের ছবি ফটো কাট করে কে বা কাহারা বিলি করতে চায়, কেউ স্ট্যাটাস দিলে তারা গ্রেপ্তার করে। তা আমার কাছে মনে হয় যে আমি সেদিন ওই আলাপটায় শুনে আসছি, একজনে বলছিল, আমিও সেটার পক্ষপাতী। তাহলে আমার কাছে মনে হয় এই সমস্ত জিনিস না করে একটা আইন করে ফেলেন শেখ হাসিনার মতো, যে সরকারের কোনো বিষয়ে সমালোচনা করা যাবে না, প্রধানমন্ত্রীর সমালোচনা করা যাবে না, কার কার সমালোচনা করা যাবে না। আমার কাছে মনে হয় আইন করা ভালো, কারণ এই দেশের লোক, আপনি এই দেশের লোকের কোনো মূল্যই নেই। কেন মূল্য নাই আপনি বলেন? আপনি দেখেন তো আজকে এই দেশে কারা রাজত্ব করতেছে। একজন বলতেছিল একটা ইয়েতে, আমি দেখছি ফেসবুকে, কথাটা গুরুত্বপূর্ণ ব্যক্তি না, তার কথাটার মূল্য দিতেছি আমি। সে বলতেছে এই যে এই বিএনপি, এখন যে বিএনপিটা আছে সেই বিএনপি কার বিএনপি? তখন সে দেখাইলো কোথায় শুয়ে আছে বিএনপির অসহায় অবস্থায়, অতীত দিনের কাহিনী, মামলায় যারা ভুক্তভোগী। আপনার এই বিএনপি ওই লোকগুলার বিএনপি হন, ওই কর্মীদের বিএনপি হন। আপনারা বিজনেস অলিগার্ডের বিএনপি হয়েন না, অলিগার্কের। আপনারা মিডিয়ার বিএনপি হয়েন না, আপনারা আমলাদের বিএনপি হয়েন না। খুব প্যাথেটিক, ব্যথার থেকে বলছে। আসলে তো যে কয়টা লোক দেশ চালায়, এই কয়টা লোক তো বিএনপি না রে ভাই। আপনি তো সারা দেশের সাধারণ লোকের ভোটগুলো নিয়ে আসছেন, যারা ভুক্তভোগী ছিল দীর্ঘ 15 বছর, এবং যারা আজকে বসছেন, মন্ত্রী টন্ত্রী হয়েছেন। আপনি দেখান না কে কতটুক সাফার করছে। মামলা কেন নামে 300 হয়েছে, 400 হয়েছে। কেউ তো বছর বছর জেলে ছিলেন না, গেছেন আবার বের হয়েছেন, গেছেন আবার বের হয়েছেন। এবং রাজনীতিতে এটা হয়ে থাকে বলে আমরা জানি, শুধু আমরা না, আপনারাও বলেন। দুর্নীতির অভিযোগে যাওয়ার পর আইসা বলেন রাজনীতি করতে হলে জেলে যেতে হয়। তো সুতরাং এই যে বিষয়গুলা, এইসব জিনিস চিন্তা করলে ভাই, আপনি এই রাজনীতিতে এবং এই যে বিরোধী যেটা আমি বলতেছিলাম, যে কথাটা হারাই ফেললাম, এটা নতুন কিছু নয়। প্লাস আপনি যেটা বলতেছিলেন, এই মেইনলি কথা হচ্ছে যে প্রশ্নটা ছিল ওইটাই যে হ্যাঁ। যে বাবু নামের পাটোয়ারি, যে হ্যাঁ, তার বিরুদ্ধে যে তো সেই অভিযোগ, কারণে তাকে যদি সেই গ্রেফতার কারণে করা হয়, আপনার অন্যান্য প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ এইটুক ছিল। হজম করতে হবে যে সমালোচনা আপনাকে মেনে নিতে হবে। আপনি গণতান্ত্রিক সরকার, এটা আপনি মুখে দাবি করবেন, আর এক জায়গায় দেখব এর ছেলে, এর ছেলে, এর স্ত্রী দিয়ে আপনি একটা কমিটি বানিয়ে ফেললেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? যে যখন ক্ষমতা আসে যে দল, সেই দলের যারা কর্ণধার হন, তাদের ছেলে মেয়ে কোথা থেকে জানি যোগ্য হয়ে যায়, কোথা থেকে জানি বিশাল যোগ্যতা অর্জন করে, হুইচ ইজ ভেরি পেইনফুল। তারপরে আমি বলবো, গণতন্ত্রের খাতিরে এই সরকার আসছে, আপনি 5 বছর টিকে থাকার চেষ্টা করেন। এবং আপনি যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, তাতে জামাত কালকে বন্ধু হবে আওয়ামী লীগের। কেন বন্ধু হবে? আওয়ামী লীগ কিন্তু এখন ফ্লোটিং, সমুদ্রে ভাসতেছে, তার কিন্তু যে কোনো অবলম্বন ধরতে হবে, যে কোনো অবলম্বন। তাতে এই যে এটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে এটা থাকতো, শুধু নিষিদ্ধকরণটা, ওই সময় যদি করে ফেলতেন, টোটাল দায়টা তার উপরে পড়তো, আপনারা সেফ থাকতেন। এখন জামাত কি বলতেছে? আইন করে বন্ধ করা ঠিক না, এই ধরনের কথা তারা অলরেডি বলতেছে। সব শেষে সরকারকে বলবো, বাংলাদেশে
এই পার্লামেন্ট একটা অ্যাবসোলুটলি অচল পার্লামেন্ট। ইন অ্যাডভান্স আমি বলছি এই কারণে 2/3 মেজরিটি আপনারা পেয়েছেন। এই পার্লামেন্ট চালালে লক্ষ না কোটি কোটি টাকা খরচ হয়, দেশে অর্থনৈতিক সংকট, পার্লামেন্ট বন্ধ রাখেন এই কারণে যে আপনার 2/3 মেজরিটির পর কারো কোনো বক্তব্য চলে না। সেক্ষেত্রে গাড়ি যেমন একটা বন্ধ করে রাখলে কয়দিন পর পর স্টার্ট দিতে হয়, মাসে 2 দিন আপনার পার্লামেন্টে ঢুকবেন, ঢুকে চালু রাখবেন যাতে সদস্যপদ বাতিল না হয়। আর সবশেষে বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, আপনারা ওই পার্লামেন্টে ওই সমস্ত বাদ দেন, অচল পার্লামেন্ট, কোনো আমি চ্যালেঞ্জ করে দিলাম পার্লামেন্ট অচল। আপনাদের এখন নৈতিক দায়িত্ব কোনটা? জনগণের পাশে দাঁড়ান, আপনাদের নৈতিক কাজ, তেলের ব্যবস্থা করেন, টিকার ব্যবস্থা করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনেন, বরং উল্টা আপনারা বক্তব্য রাখতেন সামনে আরও দাম বাড়তে পারে। এই সমস্ত দিক কেন আপনাকে লক্ষ্য করতে বলি আপনাদেরকে? আপনার 5 বছর ক্ষমতায় থাকতে হলে সাধারণ লোকের পাশে দাঁড়াইতে হবে, তাদের অভাব অটনে ফ্রাস্ট্রেটেড হইলেই তৃতীয় ব্যক্তি যে তাকে 1 প্লেট বিরিয়ানির জন্য ডাকবে সে মাঠে নেমে যাবে। ধন্যবাদ সেই আপনাকে, দিকটা অসংখ্য খেয়াল ধন্যবাদ। রাখতে হবে। জি